আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। মানবজমিন পত্রিকা বলছে যে এই সূত্রে এখন ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সাবেক নির্বাচন কমিশনার সোহুল হোসেনের গ্রেফতার হওয়া সময়ের ব্যাপার মাত্র, কারণ নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার যে কয়েকটি ধাপ ছিল এর মধ্যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, গোপনে ব্যালট পরিবহন এবং ছক অনুযায়ী নির্বাচনী কর্মকর্তাদের একটি অংশকে প্রভাবিত করে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ফলাফল নিয়ন্ত্রণ করা ছিল কৌশলগুলোর অংশ। বাংলাদেশে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ১/১১ সরকারের শীর্ষ কুশীলবদের গ্রেফতার করতে শুরু করার পর এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে প্রধানত দুটো বিষয়কে সামনে নিয়ে আসতে চাইছেন, দুটো ষড়যন্ত্র ফাঁস করে সেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গকে শাস্তির আওতায় নিয়ে আসতে চাইছেন তারেক রহমান। প্রথমত, যেই সেনা কর্মকর্তারা তাকে, তার ভাইকে, তার মাকে গ্রেফতার করে কারা হেফাজতে নিয়ে গেছেন, সেনা হেফাজতে তারেক রহমানের উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন, তার মায়ের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়েছেন এবং এই পরিবারটাকে বিচ্ছিন্ন করে রেখেছেন, সেই সেনা কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের একটা শাস্তির ব্যবস্থা করতে চান তারেক রহমান। এর পাশাপাশি এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে স্পষ্ট হচ্ছে যে ২০০৮-এর নির্বাচনটি আসলে ষড়যন্ত্রমূলক ছিল এবং ২০০৮-এর নির্বাচনে ষড়যন্ত্র করে ডিজিএফআই এবং সেনা কর্মকর্তারা মিলে তখনকার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একটা নীল নকশা বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় এনেছিল, আওয়ামী লীগকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাইয়ে দিয়েছিল এবং বিএনপিকে মাত্র ৩০টি আসন দিয়ে একটা অকার্যকর বিরোধী দলে পরিণত করেছিল। এই নীল নকশা সামনে নিয়ে আসতে চাইছেন তারেক রহমান। তারেক রহমানের মা খালেদা জিয়া বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলেছেন যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে এক রকমের যোগসাজশ করে এই শেখ হাসিনা ১/১১ সরকারের পর ক্ষমতায় এসেছিলেন। কিন্তু বাংলাদেশ সহ মানে দেশে বিদেশে সকল সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং নির্বাচনী পর্যবেক্ষকরা ২০০৮-এর নির্বাচনটিকে বরাবর বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করে এসেছে। অথচ এখন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বরাবরের মতো সম্পাদকেরা সক্রিয় হয়ে উঠেছেন এবং এমন খবর দিচ্ছেন যে ২০০৮ সালের ওই নির্বাচনটি সাজানো একটা নির্বাচন ছিল এবং সেই বিষয়টি অবশেষে এখন প্রকাশ পেতে শুরু করেছে। এখন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান লিখছেন যে ২০০৭ সালের ১/১১ সরকার গঠিত হওয়ার পর মার্চ মাসে ৭ই মার্চ গ্রেফতার হওয়ার আগেও তারেক রহমান তাকে ফোন করেছিলেন। গ্রেফতার হওয়ার কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান হুইপ এবং তখন তারেক রহমানের যিনি ব্যক্তিগত পিএস ছিলেন নুরুদ্দিন অপু, তার মাধ্যমে ফোন করেছিলেন মাহমুদুর রহমানকে এবং ফোন করে জিজ্ঞেস করেছিলেন তারেক রহমান মাহমুদুর রহমানের কাছে পরামর্শ চেয়েছিলেন যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের কাছ থেকে, মঈনু আহমেদ এবং মাসুদ উদ্দিনের কাছ থেকে তার কাছে প্রস্তাব এসেছে, হয় তিনি বিদেশে নির্বাসনে চলে যেতে পারেন, না হলে কারাবরণ করতে পারেন। এখন মাহমুদুর রহমান লিখছেন যে তিনি তখন তাকে পরামর্শ দিয়েছিলেন তারেক রহমানকে যে যদি বাবা মায়ের মতো রাজনীতিতে থাকতে চান তাহলে যেন তিনি কারাবরণ করেন এবং এরপর ৭ই মার্চ কারাবরণ করেন তারেক রহমান এবং ব্যাপক নির্যাতনের শিকার হন। ২০০৮ সালের সেপ্টেম্বরে গিয়ে অবশেষে তিনি তার মায়ের সঙ্গে সেনা কর্মকর্তাদের একটা দর কষাকষি সমঝোতা, গোয়েন্দা কর্মকর্তাদের এক রকমের আলাপ আলোচনার ভিত্তিতে মুচলেকা দিয়ে এক রকমের রাজনৈতিকভাবে নির্বাসনে যান ১৭ বছরের জন্যে ২০০৮ সালের সেপ্টেম্বরে এসে। যেই প্রক্রিয়া সম্পর্কে আবার জেমস এফ মরিয়ার্টি, তখনকার মার্কিন রাষ্ট্রদূতের তার বার্তা এবং মওদুদ আহমেদের কারাগারে কেমন ছিলাম এই বইয়ে উল্লেখ পাওয়া যায়।
এই যে তারেক রহমানের এই পরিস্থিতি, এই নিয়ে লিখতে গিয়ে ১/১১ দুঃসময় ভোলা যায় না। এ প্রসঙ্গে লিখতে গিয়ে মাহমুদুর রহমান সুস্পষ্টভাবে বলেছেন যে সে সময় যে ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতায় ডিজিএফআই এবং সেনা কর্মকর্তারা একটা সাজানো নির্বাচন করেন, যার মাধ্যমে তারা আওয়ামী লীগকে এক ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এনে দেওয়া নিশ্চিত করেন। মানব জমিন পত্রিকা এর চেয়েও বিস্ফোরক এক প্রতিবেদন ছেপেছে। মানব জমিন পত্রিকা লিখছে, এখন কারাগারে আটক যে দুই জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আর জেনারেল মামুন খালেদ, তারা সুস্পষ্টভাবে রিমান্ডে গিয়ে জিজ্ঞাসাবাদের সময় কথা উল্লেখ করেছেন যে ২০০৮ সালের নির্বাচনটিতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে তারা নানা রকম কৌশল অবলম্বন করেছিলেন এবং এর মধ্যে একটা কৌশল ছিল অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, ১/১১ জমানার ভোট, বাড়তি ব্যালট ছাপার অভিযোগ, কাঠগড়ায় যারা। এই শিরোনামে মানব জমিন যে রিপোর্ট করেছে সেখানে তারা সুস্পষ্টভাবে বলেছে যে ২০০৮ সালের সেই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের এটিএম শামসুল হুদা এরই মধ্যে মারা গেছেন। এখনো জীবিত আছেন দুই নির্বাচন কমিশনার, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, যিনি সবে ইউনূস সরকারের উপদেষ্টা পদ ছেড়েছেন, আর আছেন আরেকজন জীবিত নির্বাচন কমিশনার সোহুল হোসেন। এ দুজনকেই নাকি এখন তারেক রহমান সরকার নজরদারির মধ্যে রেখেছে এবং যে কোনো সময় তারা গ্রেফতার হতে পারেন। মানব জমিন বলছে যে ২০০৮-এর পরে আওয়ামী লীগ আমলের যেসব প্রশ্নবিদ্ধ নির্বাচন, ২০১৪, ২০১৮, ২০২৪, এই সব নির্বাচনের কমিশনাররাই তো প্রধান নির্বাচন কমিশনাররা এরই মধ্যে কারাগারে আটক হয়েছেন। কাজেই সে সময় অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করা সক্রিয় এই দুই নির্বাচন কমিশনারকে খুব শিগগিরই তারেক রহমান সরকার গ্রেফতার করতে যাচ্ছেন এবং সেজন্যে তারা এরই মধ্যে নজরদারিতে আছেন। মানব জমিন ফোনও করেছিল ব্রিগেডিয়ার সাখাওয়াতকে এবং সোহুল হোসেনকে, তবে তাদেরকে কোনো মন্তব্যের জন্য পাওয়া যায়নি। মানব জমিন পত্রিকা লিখছে যে নানা কৌশলে একটা নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো এবং বিরোধী দল হিসেবে বিএনপিকে ক্ষমতাহীন করতে একটা বড় পরিকল্পনা করেছিল তখনকার সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার, এবং এই পরিকল্পনা বাস্তবায়নে বড় ভূমিকায় ছিলেন তৎকালীন ডিজিএফআই ও সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। এদের মধ্যে কয়েকজন এরই মধ্যে গ্রেফতার হয়েছেন, মানে জেনারেল মাসুদ উদ্দিন গ্রেফতার হয়েছেন, জেনারেল শেখ মামুন খালেদ গ্রেফতার হয়েছেন, এবং এর বাইরে তৎকালীন নির্বাচন কমিশন ও প্রশাসনের একটা বড় অংশ এই পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছিল। সম্মিলিত এই পরিকল্পনার ফলে আওয়ামী লীগ তথাকথিত ভূমিধস বিজয় পায়। এবং এরপর মানব জমিন উল্লেখ করেছে যে তৎকালীন যে ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার জরিপে সে সময় ক্ষমতা ছেড়ে আসা বিএনপিকে আসনের দিক থেকে এগিয়ে থাকতে দেখা গিয়েছিল। এবং এক্ষেত্রে একজন সাবেক সেনা কর্মকর্তা ও সাংবাদিক আবু রুশদের একটি লেখা, যেই লেখাটি তিনি বাংলাদেশ প্রতিদিনে ছাপিয়েছেন এই গ্রেফতারগুলো শুরু হওয়ার পর, সেটিকে সূত্র হিসেবে ব্যবহার করেছে মানব জমিন। সেই লেখায় ২০০৮ সালের নিয়ন্ত্রিত নির্বাচনের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন আবু রুশদ। সেই লেখাটিতে বলেছেন যে তার কাছে সে সময় এমন একটা গোয়েন্দা জরিপ হাতে আসে আরেক সেনা কর্মকর্তার সূত্রে, যেখানে তিনি সুস্পষ্টভাবে দেখতে পান যে ১/১১ ওই নির্বাচনে বিএনপি ১৫৫-১৬০ আসনে জয়ী হবে এবং জোটভিত্তিকভাবে নির্বাচন করলে এই আসন সংখ্যা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু কঠোর নির্দেশনা ছিল সকল গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের সকল পর্যায়ে যে কিছুতেই বিএনপিকে ৩০টির বেশি আসন দেওয়া যাবে না, এবং এই নির্দেশনা এসেছিল স্বয়ং সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদের কাছ থেকে, কারণ তিনি নাকি বলেছিলেন যে কোনোভাবেই বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। সাংবাদিক আবু রুশদ এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান দুজনেই বলছেন, এবং মানব জমিন পত্রিকার এই রিপোর্টেও বলা হচ্ছে যে প্রতিবেশী দেশ ভারতের চাপের মুখেই মইনু আহমেদ এই সিদ্ধান্ত নেন যে কোনো উপায়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। মানে আমার মনে যে প্রশ্নটা জেগেছে সেটা হচ্ছে যে ভারত
এমন একটি কাজ যদি করতেই চায় এবং করিয়ে থাকে সে সময়কার সেনা কর্মকর্তাদের দিয়ে, তাহলে 2024-এর 5ই আগস্টের পর আমরা ক্রমাগতভাবে দেখলাম ডিজিএফআই এর বিভিন্ন সাবেক প্রধানরা সহ সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা সহ প্রশাসনের কর্মকর্তারা ভারতে চলে গেছেন এবং ভারতের নিরাপদ আশ্রয়ে রয়েছেন। এমনকি গ্রেফতারি পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জারি হয়ে যাওয়ার পর কর্মরত সেনা কর্মকর্তা, জেনারেল পর্যায়ের কর্মকর্তাকে আমরা দেখেছি যে তিনি হঠাৎ পরিবার সহ উধাও হয়ে গেছেন এবং পরে তিনি যে সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন সে খবর প্রকাশ হয়েছে। তাহলে এই জেনারেল মাসুদ উদ্দিন কিংবা জেনারেল শেখ মামুন খালিদ এদেরকে ভারত এই সব খবর প্রকাশ করবার জন্য কেন বাংলাদেশে থাকতে দিল সেটা একটা প্রশ্ন বটে। কিন্তু মানবজমিন পত্রিকা বলছে যে এই সূত্রে এখন ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সাবেক নির্বাচন কমিশনার সোহুল হোসেনের গ্রেফতার হওয়া সময়ের ব্যাপার মাত্র, কারণ নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার যে কয়েকটি ধাপ ছিল এর মধ্যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, গোপনে ব্যালট পরিবহন এবং ছক অনুযায়ী নির্বাচনী কর্মকর্তাদের একটি অংশকে প্রভাবিত করে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ফলাফল নিয়ন্ত্রণ করা ছিল কৌশলগুলোর অংশ। মানবজমিন পত্রিকা লিখছে যে 2008 সালের পাতানো নির্বাচনের অন্যতম কুশীলব তৎকালীন নির্বাচন কমিশনের 2 সদস্য ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এবং সোহুল হোসেন এখন নজরদারিতে আছেন বলে তারা বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। মানবজমিন জানাচ্ছে যে এই সোহুল হোসেন তিনি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের টিকিটে নির্বাচনও করতে চেয়েছিলেন, তবে আওয়ামী লীগের তরফে তাকে কোনো মনোনয়ন দেওয়া হয় নাই। এখন এই যে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং জেনারেল শেখ মামুন খালেদের বরাতে রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে যে বেরিয়ে আসছে যে সে সময় অতিরিক্ত ব্যালট পেপার ছাপিয়ে এবং সুনির্দিষ্ট আসনে ওই অতিরিক্ত ব্যালট ব্যবহার করে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফলটা নিয়ে আসা হয়েছিল, তার দায় তৎকালীন কমিশনের জৈবিত 2 কমিশনারের ওপরেই বর্তায় এবং 1-11-2 অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালিদ রিমান্ডেও এ সংক্রান্ত তথ্য দিচ্ছেন বলে গোয়েন্দা সূত্র মানবজমিনকে জানিয়েছে। এই যে চুক্তির আলোকে একটা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে, এই তত্ত্ব যে এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে বেরিয়ে আসছে এবং বিভিন্ন জনে বলছেন যে তখনও তাদের কাছে এ সংক্রান্ত তথ্য ছিল এবং এর মাধ্যমে সরাসরি ভারতের দিকে এক রকমের আঙুল তোলা হচ্ছে যে এটা একটা ভারতের ষড়যন্ত্রেরই ফসল বটে। প্রশ্ন জাগে যে একই সঙ্গে তারেক রহমান এবং ভারত সুসম্পর্ক রক্ষা আর ভারতের কারসাজিতে 2008-এর নির্বাচন হয়েছিল আর 1-11 ঘটেছিল সে কথা বলে 1-11-র কুশীলবদের বিচার করা তারেক রহমানের পক্ষে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে, তার সরকারের পক্ষে সম্ভব হবে কিনা। প্রশ্ন জাগে যে যদি ভারত সরকার, তৎকালীন ভারত সরকার এত বড় ষড়যন্ত্র করে বিএনপিকে এক রকমের রাজনীতিতে অকার্যকর করে ফেলবার সকল ব্যবস্থা সম্পন্নই করে থাকে, তাহলে এত বছর বাদে এই 17 বছর বাদে ভারতেরই এক রকমের গ্রিন সিগন্যালের সহযোগিতায় সমর্থনে তারেক রহমানের পক্ষে বাংলাদেশে ফেরা সম্ভব হতো কিনা। মানে অনেকগুলো হিসেব নিকেশ মিলছে না। তবে এগুলো কি শুধুই বাংলাদেশের সংবাদ মাধ্যম বা বিশেষ বিশেষ সম্পাদকদের উৎসাহে লেখালেখি হচ্ছে কিনা, নাকি সত্যি তারেক রহমান 2008 সালের নির্বাচনটিকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে এরও বিচার চাইবেন, তা দেখবার জন্য আসলে অপেক্ষা করতে হবে। সত্যি মানবজমিন যেমন বলছে ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সোহুল হোসেন এ দুজনকে তারেক রহমান সরকার। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে একটা রূপকথার গল্পের আলাপ করব। একই সাথে শিরোনামটা এইভাবে বলতে পারি যে 1-11-র নির্বাচন কমিশনার এবং ইউনূসের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার হতে যাচ্ছেন। রূপকথার গল্প এই কারণেই বলছি যে 1/11 বাংলাদেশের ইতিহাসে একটি আলোচিত সময়। 2007 সাল, 8 সাল, এই 2 বছর
ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন একটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেই সময় সেনাবাহিনী প্রধান ছিলেন মঈন আহমেদ, এবং সেই সময়ের শাসনকাল আমরা দেখেছি। আমি বারবারই বলি সেই সময়টাকে প্রশংসা করতে হয়, আমি প্রশংসা করি, কারণ সেই সময় দেশের প্রশাসন বেশ একটা টাইট অবস্থায় ছিল। দুর্নীতির বাজদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। রাজনীতিবিদ যারা দুর্নীতির মাধ্যমে রাজনীতি করেছেন, রাজনৈতিক চর্চা করেছেন, তাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। এমন একটা টাইট সময় ছিল। কিন্তু সেই সময় নিয়েও নানা বিতর্কিত আলাপও আছে। দুর্নীতি দমনের আড়ালে কিছু অনিয়মের কথাও শোনা যায়। এর সত্য মিথ্যা জানি না। এখন এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের যে সরকার ক্ষমতায়, স্বর্গ থেকে নেমে আসা একটা সরকার, স্বর্গ থেকে নেমে আসা একটা রাজনৈতিক দল বিএনপি, এবং এই বিএনপি যারা করেন, বিএনপির যারা নেতা মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ, তারা একদম স্বর্গ থেকে নেমে এসছেন। তারা এখন সেই 111-কে নিয়ে তদন্ত করছেন, বিচার করছেন, এবং সেই বিচারে অবস্থা যেটি মনে হচ্ছে, সেই সময়ের 2008 সালের নির্বাচনটা নাকি ছিল বাংলাদেশের একদম সেরা স্মরণকালের সেরা কলঙ্কিত একটা নির্বাচন। এখনকার সময়ে এটি বলা হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ দেখেছি যে 2008 সালের নির্বাচন ছিল স্মরণকালের একটা সেরা ইলেকশন, ভালো ইলেকশন। এবং সেই সময় নাকি বিএনপি ক্ষমতায় আসতো, এমন জরিপ এখন হাজির করা হচ্ছে। সেই সময় বিএনপি কেন ক্ষমতায় আসতো, বিশেষ করে 2001-06 আমলে বিএনপির যে দুঃশাসন, সেই দুঃশাসনের পরেও বিএনপি ক্ষমতায় আসতো, এখন এগুলো বলা হচ্ছে। আমরা একটু দেখি রূপকথার গল্পে কিভাবে সাজানো হয়েছে। আমরা দৈনিক মানব জমিন পত্রিকা, একটা ট্যাবলয়েড পত্রিকা আছে বাংলাদেশে, সেই ট্যাবলয়েড পত্রিকাটা কি লিখেছে তার আলোকে এই মুহূর্তে আলাপটা করতে চাই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় 1-11, এটা কিন্তু তাদের ভাষা, মানব জমিনের ভাষা। সেই জামানায় হওয়া 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুরুতে মোটা দাগে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু আওয়ামী লীগের দেড় দশকের ফ্যাসিবাদী শাসন সেই প্রশ্নগুলোকে অনেকটা চাপা দিয়ে রেখেছিল। আজ সময় এসেছে, ওই যে বললাম, স্বর্গ থেকে নেমে এসেছে বিএনপি নামের একটি দল, বিএনপির নেতারা, এই মুহূর্তের প্রধানমন্ত্রী। এই কারণে আজকে সময় এসেছে সেই সত্যকে সামনে আনার। কারণ দেশে ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে 2008 সালের ওই নির্বাচনে ছিল সবচেয়ে বড় নিয়ামক। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত সূক্ষ্ম কৌশলে নিয়ন্ত্রিত একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো এবং বিএনপিকে শক্তিহীন করার একটি মাস্টার প্ল্যান সাজিয়েছিল। আজ আমরা আলোচনা করব সেই পরিকল্পনার অন্যতম কারিগর এবং তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন কি গ্রেপ্তার হতে যাচ্ছেন। 2008 সালের ওই পাতানো পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে বড় ভূমিকায় ছিলেন তৎকালীন ডিজিএফআই ও সেনাবাহিনীর শীর্ষ কিছু কর্মকর্তা, যাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে এই পরিকল্পনায় শুধু সেনারাই ছিল না, এর বাইরে তৎকালীন নির্বাচন কমিশন ও প্রশাসনের একটি বিশাল অংশ সরাসরি মাঠে নেমেছিল। ফলাফল কি হয়েছিল আমরা দেখেছি। সম্মিলিত এই পরিকল্পনার ফলে আওয়ামী লীগ তথাকথিত, তাদের ভাষায় এখন তথাকথিত বলা হচ্ছে, ভূমিধস জয় নিয়ে ক্ষমতায় আসে, আর বিএনপিকে মাত্র 29টি আসন নিয়ে বিরোধী দলের সারিতে বসতে হয়। সম্প্রতি গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে সেই বিতর্কিত নির্বাচনের চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করছেন। গোয়েন্দা সূত্রে জানা গেছে সেই নির্বাচনের অন্যতম বড় জালিয়াতি ছিল অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো। এই অতিরিক্ত ব্যালটগুলো নির্ধারিত ছক অনুযায়ী বিশেষ আসনে বণ্টন করা হয়েছিল এবং তা যোগ করে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল। অথচ আসল চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। নির্বাচনের আগে ডিজিএফআই এবং এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার জরিপে দেখা গিয়েছিল তৎকালীন ক্ষমতা ছেড়ে দেওয়া বিএনপি আসনের দিক থেকে অনেক এগিয়ে ছিল। তাই সব নিরপেক্ষ জরিপই বলছিল বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে। কিন্তু তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ এবং অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্টরা
বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দিতে রাজি ছিল না। তারা পরিকল্পনা সাজিয়েছিলেন বিএনপিকে মাত্র 30টির মতো আসন দেওয়ার জন্য। এই পরিকল্পনা বাস্তবায়নে নেওয়া হবে বেশ কিছু সূক্ষ্ম কৌশল, যার বেশিরভাগই বাস্তবায়ন করে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন 3 সদস্যের নির্বাচন কমিশন। বিতর্কিত সেই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ওঠায় সিসি এটিএম শামসুল হুদা দীর্ঘ সময় নিভৃতে কাটিয়ে শেষ পর্যন্ত প্রয়াত হয়েছেন। কিন্তু বাকি 2 কমিশনারের কি হাল? একজন হচ্ছেন সোহুল হোসেন, যিনি আওয়ামী লীগের আমলে হওয়া 2টি নির্বাচনে দলটির প্রার্থী হওয়ার জন্য রীতিমতো তৎপর ছিলেন, যদিও তিনি মনোনয়ন পাননি। আর অন্যজন হলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। মজার ব্যাপার হলো, তিনি বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ ইউনূসের উপদেষ্টা পরিষদের একজন সদস্য ছিলেন। সম্প্রতি যখন অতিরিক্ত ব্যালট ছাপানোর চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, তখন স্বাভাবিকভাবেই এর দায় তৎকালীন কমিশনের জীবিত 2 সদস্যের ওপর বর্তায়। বিশেষ করে 1/11 অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ গ্রেপ্তার হওয়ার পর রিমান্ডে এই বিষয়গুলো নিয়ে চাঞ্চল্যকর সব স্বীকারোক্তি দিচ্ছেন বলা হচ্ছে। গোয়েন্দা সূত্রের দাবি অনুযায়ী 2008 সালের নির্বাচনের আগে জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী শেখ হাসিনার সঙ্গে একটি গোপন চুক্তি করেছিলেন। সেই চুক্তির ভিত্তিতে এই পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়। বিনিময়ে জেনারেল মাসুদ ও তার অনুসারীদের সব অপকর্ম থেকে সুরক্ষা দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে পুরস্কৃত করে সংসদ সদস্য বানানো হয়। নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তা আবু রুশদ সম্প্রতি এক লেখায় লিখেছেন, মানবজমিন এই স্টোরিটাতে এই আবু রুশদের লেখারও রেফারেন্স দিয়েছে। এই আবু রুশদ লিখেছেন, সেই সময় বিএনপি এককভাবে 155 থেকে 160টি আসনে এগিয়েছিল। চিন্তা করুন, 2001-06 শাসন আমলে বিএনপি বাংলাদেশকে সোনায় মুড়িয়ে দিয়েছিল, যার কারণে 150 থেকে 60টি আসন, মানে একক সংখ্যাগরিষ্ঠতার মতো আসন পেয়েছিল। এই আবু রুশদ সাহেব সেটি বলছেন। কিন্তু জেনারেল মঈনুল আহমেদের